হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আজ অবধি আমার এই চ্যানেলে আমি গত 3-4 মাস ধরে রেলওয়ে এক্সাম রিলেটেড অনেক ভিডিও বানিয়েছি এবং কাল থেকে আরআরবি জেই 2024 এক্সাম কিন্তু অফিসিয়ালি শুরু হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো না তোমরা কি করে এক্সাম দেবে, কি করে পড়বে, এসব নিয়ে আমি অলরেডি আগেই তোমাদের ভিডিও বানিয়ে ফেলেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু আমার এক্সামের আগে এক্সপিরিয়েন্স। আমি আজ থেকে প্রায় 5.5 বছর আগে তোমাদের মতোই আরআরবি জেই এক্সাম দিয়েছিলাম, ঠিক আছে। আমার 2 জুন 2019 আমি আরআরবি জেই সিবিটি 1 এক্সামটা দিয়েছিলাম এবং সেই এক্সামটা দেওয়ার আগে আমি কী করে আমার নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছিলাম, এক্সামে কী কী করেছিলাম, কী কী করিনি, এবং তোমাদের এই এক্সাম দেওয়ার আগে আজকে থেকে কালকে অবধি বা যা 17-18 তারিখে এক্সাম আছে, তারা এক্সামের আগে লাস্টের 1 বা 2 দিন তারা কী করে কাটাবে, কি করবে কি করবে না, এক্সাম হলে গিয়ে তারা কি করবে কি করবে না, এই নিয়ে আজকের ভিডিওটা, ঠিক আছে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে বলবো যাতে করে তোমরা এক্সাম সেন্টারে ঘাবড়ে না যাও এবং প্রপার ওয়েতে এক্সাম দিয়ে আসো। অনেক সময় হতে পারে যেটা তোমাদের মধ্যে প্রবলেম, অনেকে এক্সাম হয়তো খুব ভালো দিয়েছো এতদিন টেস্ট সিরিজে, কিন্তু এক্সাম সেন্টারে হট করে দেখছো তুমি কোশ্চেন প্রথম দিকে কতগুলো অ্যাটেম্প করতে পারছো না। সেক্ষেত্রে অনেকেই ঘাবড়ে যায় এবং ভুল করে চলে আসে, লাস্টে মানে র্যান্ডমলি ভুলভাল অ্যান্সার করে চলে আসে এবং নেগেটিভ হয়ে যায়। তো এইটাতে তোমাদের না হয় সেই জন্য আমি তোমাদের সঙ্গে আজকে এই ডিসকাশনটা করতে চাই। তাহলে চলো আমাদের ডিসকাশন শুরু করা যাক, ঠিক আছে। আমি তোমাদের সামনে আমার নোট সফটওয়্যারটা খুলছি এবং এক এক করে তোমাদের সঙ্গে ডিসকাশন করছি, ঠিক আছে। সবার প্রথম টপিক হচ্ছে আজকে থেকে তোমরা কি করবে বা কি করবে না। এবার দেখো, আমি এর লাগে অনেকেই অলরেডি বলে দিয়েছি যাদের এক্সাম সেন্টার মোটামুটি বাড়ি থেকে 2-2.5-3 ঘন্টার বেশি দূরে, তাদেরকে বলেছিলাম যদি পসিবল হয় এক্সাম সেন্টারের আশেপাশে কোথাও থাকার। তো আশা করছি সেই হিসেবে তোমরা নিজেদের প্রিপেয়ার করে নিয়েছো এবং এক্সাম কী করে দেবে, এক্সাম দেওয়ার পদ্ধতি অনেক আমি আগের অনেক ভিডিও তোমার সঙ্গে শেয়ার করেছি। তো নিজেরা কী করে এক্সাম দেবে সেটা নিয়েও তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কী করে কোশ্চেন অ্যাটেম্প করবে। 3-4টে মেথড আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এবং যারা যারা টেস্ট সিরিজ দিচ্ছিলে আমার সঙ্গে সঙ্গে যারা টেস্ট সিরিজ দিয়েছে মিনিমাম আশা করছি 15 থেকে 20টা ফুল সিলেবাস টেস্ট সিরিজ তো সবাই দিয়েইছে, ঠিক আছে, যদি ভালো করে যে কেউ প্রিপারেশন করে থাকে। তো সেক্ষেত্রে তাদের আইডিয়া হয়ে গেছে যে তারা কী করে টেস্ট দেবে বা দেবে না। তোমরা যদি শুরু থেকে শেষ করে শেষ অবধি তোমরা এতদিন অ্যাটেম্প করে থাকো তাহলে সেই প্যাটার্নটাই ফলো করো। কেউ যদি প্যাটার্ন ফলো করে থাকো আগে আমি জিএস প্লাস জিকে পোর্শনটা করবো, পরে আমি ম্যাথ আর রিজনিংয়ে যাবো, তাহলে সেই প্যাটার্নটাই ফলো করো। একটা কথা বলবো, তোমরা যেই প্যাটার্নে এতদিন এক্সাম দিয়েছো একই প্যাটার্ন ফলো করবে। ফাইনাল এক্সাম হলে গিয়ে কিন্তু প্যাটার্ন কোনোভাবেই চেঞ্জ করবে না, মানে এক্সাম দেওয়ার যে টেকনিক সেটা একেবারেই চেঞ্জ করবে না। আর কম্পিউটার এক্সামটা আমি আগেই বলেছিলাম, 10 দিন আগে যে ভিডিওটা আমি নিয়ে এসেছিলাম লাস্ট 10 দিনে, ওখানে বলেছিলাম তোমাদেরকে কম্পিউটারের সামনে এক্সাম দেওয়ার জন্য। তো আশা করছি তোমরা সেই বেসিক ডিটেলস জিনিসগুলো ফলো করছো এবং যেই শিফটে তোমাদের এক্সাম পড়েছে সেই শিফটে তোমরা কম্পিউটারের সামনে এক্সাম দেওয়ার প্র্যাকটিস করেছো। কারণ কী হয়, তোমাদেরকে আগেও বলেছিলাম মাউসের সঙ্গে হাতে একটা কোঅর্ডিনেশন দরকার হয়। হট করে তুমি মোবাইলে যদি টেস্ট দিতে দিতে কম্পিউটারে চলে যাও টেস্ট দিতে, তোমার কাছে সব কিছু সিস্টেমটাকে নতুন লাগবে এবং এই নতুন সিস্টেমে অনেকে মাঝে মধ্যে ঘাবড়ে যায়, ঠিক আছে। এবার বলছি, এতদিন ধরে যারা প্র্যাকটিস করছো বা টেস্ট সিরিজ দিচ্ছ, যাদের ধরো টেস্ট সিরিজ দেওয়ার পরে টেস্টে স্কোর 60+ আসছে, যাদের টেস্টে স্কোর এতদিন ধরে যারা দিচ্ছ যাদের 60+ স্কোর হচ্ছে, দেখো যাদের 70+ স্কোর হচ্ছে তাদের তো খুবই ভালো, ঠিক আছে, তারা খুবই একটা ভালো পজিশনে আছে। তো তাদের বলবো জাস্ট লাস্ট মোমেন্টে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। তবু আমি 60+ও বলছি, যারা 60+ স্কোর করছো তারাও কিন্তু খুব একটা ভালো পজিশনে তোমরা আছো, ঠিক আছে, এমন না তোমরা খুব খারাপ জায়গায় আছো। তো তোমরা কিন্তু 60+ মানে খুব একটা ভালো পজিশনেই তোমরা আছো। তোমরা শুধু লাস্ট মোমেন্টে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে যাবে, কোশ্চেনগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। যেই সিলি মিস্টেক তোমরা এক্সামে করেছো, অনেক সময় তো কোশ্চেন পড়ার ভুলের জন্য করেছো, যেন ফাইনাল এক্সামে সেই ভুলটা না হয়। মাথা ঠান্ডা রেখে কোশ্চেন তোমাদের যখন প্যাটার্নে তোমরা প্র্যাকটিস করেছো তেমন করে পড়ে যাবে এবং কোশ্চেনগুলো ধীরে সুস্থে অ্যাটেম্প করবে। আমি আমার এক্সামের সময় ট্রাই করেছিলাম, আমার এক্সামের এক্সপিরিয়েন্স আমি কী করেছিলাম কি না করেছিলাম আমি সবার লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো আমি আমার এক্সামে কিন্তু এটাই করেছিলাম বলে আমি খুব ধীরে সুস্থে এক্সামটা আমার 75 থেকে 80 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম, ঠিক আছে, ধীরে সুস্থে। এবং যারা 60+ পাচ্ছ, 60+, 65, 75, 70 যেরকম যারা নম্বর পাচ্ছ, তারা আশা করছি 15-20টা টেস্ট অবশ্যই দিয়ে নিয়েছো এবং তাদের এক্সাম প্যাটার্ন সম্বন্ধে একটা খুব ভালো করে আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। যারা 60-এর কম পাচ্ছ তারাও অনেক টেস্ট দিয়েছো, ঠিক আছে, হয়তো কোনো কারণে সেই নম্বরটা খুব বেশি এই টেস্টে অ্যাচিভ করতে পারো না, কিছু কিছু টেস্টে অ্যাচিভ করেছো, তার মানে মনে করবে তোমরা কিন্তু পিছিয়ে আছো, একেবারেই না, ঠিক আছে। কারণ এই যে এক্সামটা হচ্ছে আরআরবি জেই সিবিটি 1, তোমাদের মনে রাখা দরকার এটা কিন্তু স্ক্রিনিং এক্সাম, ঠিক আছে। এই স্ক্যামটা আমাদের স্ক্রিনিং এক্সাম, ঠিক আছে। স্ক্রিনিং এক্সাম বলতে কি বোঝাচ্ছে, তোমার দেখো কয়েক লক্ষ ছেলে, প্রায় ধরো 15-20 লাখ বা তারও বেশি হয়তো ছেলেমেয়েরা তোমাদের ফর্ম ফিল আপ করেছে, কিন্তু আমাদের ভ্যাকেন্সি লিমিটেড আছে, 7000+ ভ্যাকেন্সি আছে এবং আমাদের যে সিবিটি 1-এর জন্য তার 15 গুণ ছেলেমেয়েদেরই নেওয়া হবে। তো বাকি যারা ছেলেমেয়ে আছে, ঠিক আছে, তাদেরকে এখন প্রথমেই স্ক্রিন করে দেওয়া হবে, যারা একেবারে পড়াশোনা করেনি, ঠিক আছে, প্রথমেই
বেশি মানে টেকনিক্যাল এক্সামের পেছনে না গিয়ে একটা বেসিক নলেজ যা আছে, ম্যাথ বলো, রিজনিং বলো বা জিএস প্লাস জিকেতে বলো, যাদের বেসিক নলেজ আছে তাদেরকে স্ক্রিন করে বেছে নাও। এটা হচ্ছে প্রথম CBT 1-এর কাজ। এবং যেহেতু স্ক্রিন করে বেছে নেবে, এই নম্বরটা তোমাদের CBT 2-তে অ্যাড হচ্ছে না, তোমরা সবাই জানো CBT 2-এর নম্বর অ্যাড হবে না। তো কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড থাকবে সেটা কিন্তু ইজি টু মডারেট থাকবে, খুব হার্ড কোশ্চেন হবে না, এটা তোমরা মাথায় রাখো। টেক্সট বুকে তোমরা অনেকে টেস্ট দিয়েছো, টেস্ট দিতে অনেক হার্ড কোশ্চেন পেপার পেয়েছো, সেখানে অনেক কম নম্বর এসছে। যারা 55, 60, 65 পাচ্ছিলে, হয়তো টেক্সট বুকের এক্সামগুলো তারা 45, 50, 55 পেয়েছো এবং মন খারাপ হয়ে গেছে। আমি এটা বলবো, টেক্সট বুকের হার্ড যেরকম কোশ্চেন এসেছে ওরকম হার্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু তোমাদের আরআরবি যেই CBT 1-এ আসবে না, ঠিক আছে? তোমরা ইজি টু মডারেট কোশ্চেনই পাবে এবং তোমরা একটু মাথা ঠান্ডা করে এক্সাম দিলে ইজিলি স্কোর করতে পারবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবার তোমাদেরকে বলছি, আমি যখন টেস্ট দিতাম মোটামুটি আমার ফাইনাল দিকে 65 থেকে 70 এই রেঞ্জে নম্বর আসতো এবং আমি সেটা নিয়ে স্যাটিসফাইড ছিলাম, তার বিষয়ে ভাবিনি, ঠিক আছে? মাথা ঠান্ডা রেখে আমি CBT 1 এক্সামটা দিয়েছি। CBT 1-এ কিন্তু আমার তার থেকে বেটারই হয়েছে, ইজি কোশ্চেন পেয়েছি এবং আমার যে ফাইনাল স্কোর ছিল আফটার নর্মালাইজেশন 77 পয়েন্ট সামথিং ছিল, এক্স্যাক্ট ঠিক মনে নেই, ঠিক আছে? আমি বিফোর নর্মালাইজেশন 73-এর আশেপাশে কিছু একটা পেয়েছিলাম হয়তো, এবং সেটা বেড়ে গিয়ে 77 হয়েছিল, ঠিক আছে? কোশ্চেন পার মোটামুটি ইজি থাকে। এবার যারা এক্সাম দিচ্ছ, যারা মোটামুটি 20-25টা এক্সাম, 15টা এক্সাম টেস্ট সিরিজ ফুল দিয়ে দিয়েছো, তাই যেহেতু কোশ্চেনের হার্ডনেস সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে, কোন কোশ্চেনটা হার্ড, কোন কোশ্চেনে ইজি। এবার তোমরা এক্সাম দিতে গিয়ে যদি ফিল করো যে কোশ্চেন পেপারটা হার্ড এসেছে, তোমার মনে হচ্ছে কোশ্চেন পেপার লেন্দি হার্ড হয়েছে এবং সহজে অ্যাটেম্প করতে পারছো না, একেবারে ঘাবড়াবে না, ঠিক আছে? যদি কোশ্চেন পেপার হার্ড হয়, তোমার একার জন্য হার্ড নয়, সেটা সবার জন্য হার্ড হবে। এটা তাই জন্য অ্যাপ্লিকেবল যারা অনেকগুলো টেস্ট দিয়েছে। তুমি 2, 3, 4 বা 5টা টেস্ট দিয়ে নিজেকে জাজ করতে পারবে না, মিনিমাম 15টা টেস্ট তো দিয়ে থাকো, তবেই তুমি এই জিনিসটা জাজ করতে পারবে। সেটা আমি বারবার বলেছিলাম টেস্ট সিরিজ বেশি করে দাও, ঠিক আছে? এবার দেখো, যারা এতগুলো টেস্ট দিয়েছো, কোশ্চেন দেখলে মোটামুটি বোঝা যাবে স্ট্যান্ডার্ড ইজি হয়েছে না মডারেট হয়েছে নাকি হার্ড হয়েছে। যদি মনে হয় যে তোমার কাছে হার্ড হয়েছে, না ঘাবড়ে যতগুলো কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো ততগুলোই ভালো করে অ্যাটেম্প করো, ঠিক আছে? দেখা গেল তুমি সেখানে হয়তো তুমি 80টা অ্যাটেম্প করে তার বেশি অ্যাটেম্প করতে পারছো না, 80টায় আটকে গেছো। তুমি নর্মাল ক্ষেত্রে হয়তো 85 থেকে 90টার মধ্যে অ্যাটেম্প করতে পারছিলে, এখানে 80টাতে আটকে গেছো বা 80রও কমে অ্যাটেম্পটে আটকে গেছো, ঠিক আছে? বাট তোমার যদি কোশ্চেন পেপার মনে হয়ে থাকে যে হার্ড এসছে, এটাতেই থেমে যেও, তারপরে মানে আন্দাজে 8টা 10টা আর মারতে যেও না, ঠিক আছে? কোশ্চেন পেপার হার্ড হয় 80টা করো, 80টার মধ্যে যতগুলো ঠিক হবে, 80টার মধ্যে 70টাই ঠিক হলো, ঠিক আছে? বা 80 জায়গায় তুমি ধরো আরও কম বলছি 75টা অ্যাটেম্প করতে পেরেছো, তারপরে অ্যাটেম্প করতে পারোনি, 75-এর মধ্যে তোমার 65টা ঠিক হলো বা 67, 68টা ঠিক হলো, বাকি ভুল গেল, কেটে করে তোমার 61, 62, 63 স্কোর আসলো। কিন্তু যেহেতু পেপার হার্ড এসেছে, তোমাদের হার্ডনেসের তোমরা নিজেরাই জাজ করে দিতে পারবে এক্সাম দিতে দিতে, তাহলে তোমাদের নর্মালাইজেশন স্কোর কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি বলছি রেলে 100 নম্বরের মধ্যে যাদের হার্ড পেপার আছে, আফটার নর্মালাইজেশন স্কোর কিন্তু 10, 10, 12, 12, 15, 15 নম্বর অবধি বেড়ে যায়, ঠিক আছে? তো এমন ভাববে না নর্মালাইজেশনের স্কোর কত আর বাড়বে, আমরা যদি 60 পাই 60টা 62 হবে, এমন না, তোমার 60টা 70, 72, 75ও যেতে পারে, ঠিক আছে? ডিপেন্ড করছে পেপারটা কতটা হার্ড হয়েছে এবং ইজি পেপারটা কতটা ইজি হয়েছিল। তো এটা নিয়ে একেবারে ভাববে না, যদি পেপার মানে হার্ড হয়ে থাকে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, একেবারে ঘাবড়াবে না। এতদিন তোমরা দিয়েছো পরীক্ষা, এত টেস্ট দিয়েছো, সো ফাইনাল মোমেন্টে গিয়ে সব একেবারে এটাকে বলে ঘেটে দিও না, খিচুড়ি বানিয়ে দিও না, মাথা ঠান্ডা রেখে প্রপার ওয়েতে তোমরা পরীক্ষা দিয়ে যেও, ঠিক আছে? তাহলে দেখবে পরীক্ষার পরে যখন রেজাল্ট নেবে তোমাদের হার্ড কোশ্চেনও নর্মাল আফটার নর্মালাইজেশন অনেকটা ভালো স্কোর চলে এসছে এবং তোমরা সব পোস্টের জন্য এলিজিবল হয়েছো। এবং পরীক্ষা যখন দেবে, মানে সবথেকে ভালো কথা, পরীক্ষার আগে যা যা তোমার টয়লেট করার, এই করা, এগুলো তো বলার কিছু নেই, তবুও মোটামুটি যেখানে যাওয়ার, বাথরুম করা, টা করা, সব এক্সামের আগে পুরো কমপ্লিট করে ফ্রেশ হয়ে নেবে, যাতে এক্সামের সময় এইসব কোনো দিক থেকে এক্সটার্নাল প্রেশার তোমাকে কোনোভাবে ডিস্টার্ব না করে, ঠিক আছে? যা এক্সটার্নাল তোমার কাজকর্ম পরীক্ষার আগে ভালো করে সব কমপ্লিট করে নেবে, ঠিক আছে? জল অল্প খাবে, জল বেশি খাওয়ার দরকার নেই, যাতে পরীক্ষার সময় তোমার মানে কোনো অসুবিধা না হয়। তো জল অল্প খেয়ে পরীক্ষা দিতে, এইসব জিনিসগুলো টিপসগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? দিও। বা তোমাদের এক্সাম সেন্টারে চেষ্টা করবে হাতে টাইম রেখে, যথেষ্ট টাইম রেখে এক্সাম সেন্টারে পৌঁছানোর, এমন না হয় দৌড়ে দৌড়ে যাচ্ছ এবং এক্সাম সেন্টার লাস্ট মিনিটে ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? কারণ যারা কলকাতার আশেপাশে সিট পড়ছে বিভিন্ন জায়গায় অনেক জ্যাম থাকতে পারে, অনেকের অনেক ভেতরের দিকেও হতে পারে, জ্যাম পেতে পারো, গাড়ি ঠিকঠাক না নিতে পারো। যদি তোমার নর্মাল কোনো একটা লোকেশন যেতে ধরার কথা 2 ঘন্টা লেগে থাকে, যদি তোমার যারা বাড়ি থেকে আসে 2-2.5-3 ঘন্টা ডিস্টেন্স করা, তাদের আমি কথা বলছি, যদি তোমাদের যেতে নর্মাল 2-2.5 ঘন্টা লেগে থাকে, তোমরা মিনিমাম হাতে রাখবে 5 আওয়ার্স, ঠিক আছে? 5 ঘন্টা হাতে রেখে বাড়ি থেকে বেরোবে, 5 আওয়ার্স, যাতে তোমাদের যতই জ্যাম থাকুক, যাই থাকুক বা না থাকুক, তোমরা মোটামুটি 2-2.5 ঘন্টা আগে পৌঁছে যাও, ঠিক আছে? এমন হাতে হাতে টাইম নিয়ে করবে না, তোমার ধরো যেতে লাগে 2 ঘন্টা, তুমি বলছে 2 ঘন্টা লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা রিপোর্টিং, আমি তোমার 4 ঘন্টা আগে বেরোই, ঠিক আছে? না, এটা করলে হবে না, আরও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এক্সট্রা নিয়ে নেবে। তোমার যা টাইম লাগে, এটা আমি বলছি যাদের ট্রাভেল টাইম 2 ঘন্টা, ট্রাভেল টাইম 2 আওয়ার্স, তাদেরকে বলি যে ট্রাভেল টাইম 2 আওয়ার্স,
তারা 5 ঘন্টা হাতে নিয়ে কিন্তু বেরোবে, তবে গিয়ে প্রপার ওয়েতে এক্সাম সেন্টারে পৌঁছাবে। দেখো রাস্তায় অনেক কিছু হতে পারে, না হওয়ার কিছু নেই, কোনো রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে রাস্তা বন্ধ থাকতে পারে, ঠিক আছে, বা অন্যান্য কারণে বন্ধ হতে পারে, তোমার কোনো সমস্যা হতে পারে। তো হাতে টাইম নিয়ে যাতে এগোবে, যাতে কোনো কিছু প্রবলেম না হয়। আর তোমার যা গোছানো জিনিসপত্র আছে, তোমার যে আইডি হয়ে গেল, তোমার অ্যাডমিট হয়ে গেলো, সব প্রপারলি চেক করে ব্যাগে আগের দিন গুছিয়ে নিও ভালো করে, ঠিক আছে, ভালো করে সব গুছিয়ে নেবে, যাতে এক্সামের সময় লাস্ট মোমেন্টে তোমাদের এসে খুঁজতে না হয়। আজকের দিনই সব গুছিয়ে তোমাদের রেখে দাও, রেডি করে রেখে দাও। এক্সামের আগে তোমাদের কোনো কিছু নিয়ে টেনশন নিতে নেই, মাথা ফ্রি রেখে টেনশন ফ্রি নিয়ে এক্সাম দেবে। এবং যাদের কালকে এক্সাম, এই আমার এই ভিডিওটা যদি দেখে নাও, আজকে থেকে আর কোনো কিছু নতুন পড়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, টেনশন ফ্রি হয়ে যাও, বই খাতা বন্ধ করে সাইডে রেখে দাও, ঠিক আছে। এক্সাম সেন্টারে যাবে, এক্সাম দিয়ে এসো, লাস্ট মোমেন্টে তোমার কিছু পড়ার দরকার নেই। এক্সাম সেন্টারে আগে দেখবে অনেকে হয়তো এই ডানাতে একটা বই বা হাতে একটা বই দুটো খুলে দুপারে এরকম চোখ বুলিয়ে পড়াচ্ছে, তোমার করার দরকার নেই, তুমি যা পড়ার সারা জীবন পড়ে নিয়েছো, পুরো 3-4 মাস ভালো করে পড়ে নিয়েছো। এক্সাম সেন্টারে 5 মিনিটে ডান হাতে এই চোখ, বা হাতে একটা বই, ডান হাতে একটা বই, এরকম করে পড়ে গিয়ে তুমি নম্বর বাড়াতে পারবে না, টেনশন বাড়বে, তাছাড়া কিছুই হবে না, ঠিক আছে। না এরকম কাজ করবে এক্সাম সেন্টারের সামনে, না যারা এরকম কাজ করছে তাদের সামনে বসে থাকবে, ঠিক আছে, তাদেরকে দেখে তোমারই ফ্রাস্ট্রেশন লাগবে। দূরে চলে যাও, হেঁটে বেড়াও, এক্সাম সেন্টারের আশেপাশে একটু ঘোরাও, ঠিক আছে, চা কফি খাও, তবে আরামসে এক্সাম সেন্টারে টাইম বসলে ঢুকে এক্সাম দিতে যাও, প্রপার ঢুকে যাও, যা যা চেক করার চেক করো, এবার এক্সাম সিটে টাইম থাকতে থাকতে ভালো করে গিয়ে বসে যাও, ঠিক আছে। মাথা ফোকাস রাখবে, শান্ত হয়ে কোশ্চেন পড়বে, অ্যান্সার দেবে, কোশ্চেন পড়ার সময় যেন তোমাদের ভুল না হয়। আমি এইসব প্রসিডিউর ফলো করেছিলাম, আর কিছু প্রসিডিউর ফলো করিনি। এবার আমি বলছি, আমার যখন এক্সাম হয়েছিল, আমি হচ্ছে গিয়ে এক্সাম সেন্টার আমার ওই সোদপুর রোডে পড়েছিল, মধ্যমগ্রাম থেকে কাছে, তাই মধ্যমগ্রামে আগের দিন চলে গেছিলাম, মধ্যমগ্রামে ছিলাম। আমার ফার্স্ট শিফট মর্নিং শিফট পড়েছিল, ঠিক আছে। তো মধ্যমগ্রাম থেকে সেন্টারটার ডিস্টেন্স মোটামুটি ওই আধা ঘন্টার মতো ছিল, আমি এটা দেখে নিয়েছিলাম। তো আমি সেদিন সকালবেলা অটো ধরে 6টার সময় বেরিয়ে চলে যাই, আমার ফার্স্ট শিফটে যেহেতু এক্সাম ছিল, 6টার সময় অটো ধরে চলে যাই, ডবল অটো আমার চেঞ্জ করতে হচ্ছিল, এক্সাম সেন্টারের সামনে নামি, প্রপার টাইম থাকতে নামি, এবং প্রপার প্রসিডিওর ফলো করে ধীরে সুস্থে আমি এক্সাম সেন্টারে বসি, মাথা ঠান্ডা রেখে এক্সাম দিই। আমার এক্সামের কোশ্চেন মোটামুটি ইজি ছিল, তো কোনো অসুবিধা নেই। আর কিছু কিছু জিনিস তোমাদের যেহেতু রাফ পেপার দেবে, ঠিক আছে, রাফ পেপারটা তোমার অবশ্যই দেবে, যখনই রাফ পেপার দেবে আমাদের কিছু কিছু জিনিস আছে, দেখো রিজনিংয়ের যে A to Z 1 2 3 নাম্বার করতে হয়, বা আরও কিছু কিছু ডাটা তোমাদের মনে হয় যে এক্সামের সময় তোমাদের কাজে লাগবে, একটা কোশ্চেন আসেই আছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো ক্যালেন্ডারের কোডিং হতে পারে, অন্য কিছু হতে পারে, এগুলো তোমার মনে আছে বা পরীক্ষার সময় মনে হয়, বা তোমার মনে হচ্ছে যে এমনি আমার মনে থাকছে, কিন্তু টেনশনের সময় আমি কোডিংগুলো ভুলে যাচ্ছি, নাম্বার ভুলে যাচ্ছি। যখন রাফ পেজ দেবে 5 মিনিট আগে 10 মিনিট আগে যাই দিক, যখন রাফ পেজ দিয়ে একটু দূরে চলে যাবে, ফটাফট রাফ খাতায় তোমরা লিখে নেবে পেন দিয়ে, ও কে কী বললো কি না বললে দেখার দরকার নেই, তোমাকে লেখা যাবে না, এই যাবে না, একান্তে শুনবে, হ্যাঁ স্যার লিখছি না, কিন্তু তুমি তোমার মতো লিখে চলে যাবে, যে একটু দূরে চলে যাবে, লিখে যাবে, লিখে কিছু কিছু জিনিসপত্র পরীক্ষার টাইম শুরু হওয়ার আগে তুমি তোমার খাতা রেডি করে নেবে, যাতে শুরু হবে তোমার যদি সেই রিজনিংয়ের কোশ্চেনটা যে ফটাফট অ্যান্সার করতে পারো, ঠিক আছে। যত ডাটা তোমার মনে হয় যে লেখা ইম্পর্টেন্ট বা লিখে নিলে তোমার পরীক্ষায় সুবিধা হবে, যেগুলো তোমার পরীক্ষার সময় নাহলে কী হচ্ছে, বারবার টেস্ট দিতে গিয়ে দেখেছো যে ডাটাগুলো ভুলে যাচ্ছে বলে ভুল অ্যান্সার করে আসছো, তো সেই জিনিসগুলো তোমরা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এগুলোই আর বলার ছিল, তাছাড়া আর বিশেষ কিছু এক্সামের প্রিপারেশন নেই, বিন্দাস যাও, বিন্দাস পরীক্ষা দিয়ে আসো, এবং CBT 2 এর জন্য তারপরে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। যাদের কালকে এক্সাম, পড়াশোনা এখন থেকেই ছেড়ে দাও, ভিডিওটা পাবলিশ হচ্ছে যদি দেখে নাও, পড়াশোনা ছেড়ে দাও। যাদের 17 তারিখে এক্সাম, 16 তারিখ মানে সকাল বেলা থেকে পারলে পড়াশোনা ছেড়ে দাও, ঠিক আছে। সকালে যদি কিছু দেখার থাকে দেখো, এই দুপুরে 1:30টা দূরের পর থেকে তোমাদের পড়ারই দরকার নেই, টেনশন ফ্রি থাকো, ঠিক আছে। যাদের 18 তারিখে এক্সাম, তারাও 17 তারিখে সেম, ওই একদিন আগে থেকে তোমাদের পড়াশোনা নিয়ে কিছু ভাবার দরকার নেই, কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। জাস্ট রিল্যাক্স থাকো, মাথা ঠান্ডা করো, ঠিক আছে, দিকে রিল্যাক্স থেকে ভালো ঠান্ডা করে নর্মাল খাবার দাবার খাও, বেশি রিচ খাবার দাবার খেও না একদিন দুদিন, যাতে পরীক্ষার সময় তোমার পেটের গন্ডগোল না হয়, পেট খারাপ না হয়ে যায়, ঠিক আছে। নর্মাল খাবার খাও, এবং এক্সামটা শান্তভাবে ভালোভাবে মাথা ঠান্ডা রেখে দিয়ে আসো। এক্সাম দিয়ে যাওয়া হয়ে গেলে তারপরে তোমরা যা খুশি একদিন এনজয় করতে পারো, এবং একদিনের বেশি এনজয় করবে না, একদিন এনজয় করে আবার তোমরা CBT 2 টেকনিক্যাল মন দিয়ে ফুল ফোকাসের সাথে পড়াশোনা শুরু করবে, ঠিক আছে। আমিও এটাই ফলো করেছিলাম, এক্সাম দিয়েছিলাম শান্ত মাথা থেকে, এক্সাম দেওয়ার পরে একদিন একটু রিল্যাক্স করেছিলাম, ঠিক আছে। একদিন রিল্যাক্স করার পরে আবার টেকনিক্যাল CBT 2 ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম, ঠিক আছে। তো তোমরা এটা ফলো করবে, টেকনিক্যাল CBT 1 এক্সাম যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, তোমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে, তোমার মনে হচ্ছে মডারেট হয়েছে, তোমার যদি মনে হয় খারাপও হয়েছে, তো মাথায় একবার টেনশন করবে না, ঠিক আছে। পরের দিন থেকে পড়াশোনা শুরু করতে, আমি এটাও বলছি, ঠিক আছে। যারা ধরো ফাইনাল দিকে 2-1 টেস্ট দিয়ে 45-50 স্কোর পেয়েছে, মাথা খারাপ না, মাথা একবার টেনশন করে খারাপ করবে না। হতে পারে তোমার কঠিন কোনো একটা টেস্ট সিরিজ ফাইনালে দিয়েছিলে বলে খারাপ হয়ে গেছে, তার মানে এই নয় যে পরীক্ষা তোমার খারাপ। তোমরা আগেও টেস্ট সিরিজ দিয়েছো, কেউ বেশি নম্বর পেয়েছো, 55-60 অবধি অনেকেই নম্বর পেয়েছো, যারা পেয়েছিলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিয়ে, আমি বলছি ইজি কোশ্চেন পাবে, হার্ড কোশ্চেন পাবে না। হার্ড কোশ্চেন পেলে যেটা বললাম সেটা অবশ্যই ফলো করবে, ঠিক আছে। তাহলে তোমাদের CBT 1 ক্লিয়ার করতে কোনো রকম কোনো অসুবিধা হবে, এটা আমি বলতে পারি। তো এটুকুই বলার ছিল, আর বেশ কিছু বলবো না। পরীক্ষা চলে এসছে, কালকে থেকে পরীক্ষা, মাথা ঠান্ডা করে ভালো করে তোমরা পরীক্ষা দাও। যারা RRB JEE 2024 পরীক্ষা দিচ্ছে সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক।
খুব ভালো করে পরীক্ষা দাও, CBT 1 ক্লিয়ার করো এবং CBT 2 জন্য ভালো করে পড়াশোনা করে CBT 2ও ক্লিয়ার করো, যাতে তোমাদের পরের বছর আমি RRBতে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার তোমাদেরকে দেখতে পাই এবং আমার জুনিয়র হিসেবে তোমরা সবাই জয়েন করো, এটুকু আমি এক্সপেক্ট করবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো কেউ জানার থাকলে নিজে কমেন্ট করে অবশ্যই জানিও, বা নতুন কোনো কিছু আরও জানার থাকলে এই টপিক বাদে, আশা করি যারা দেখছে তাদের এই টপিক বাদে নতুন কিছু আর আজকে জানার নেই, তবু কিছু জানার থাকলে ঠিক আছে তাহলে কমেন্ট করে জানিও, সেটার আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমাদের এক্সাম শেষ হওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা।